মহাশিবরাত্রির পুণ্য লগ্নে ভূত ভগবান চ্যানেলের সকল দর্শককে জানাই অনেক অভিনন্দন, অনেক ভালোবাসা। আশা করি সবাই খুবই ভালো আছেন এবং সবাই মনে প্রাণ নিজের মতো করে ভগবানকে অর্থাৎ মহাদেবকে ডাকছেন। আজকের এই একটা সুন্দর দিনে আমি আপনাদেরকে প্রথমে শিব ঠাকুরকে নিয়ে বেশ কিছু কথা আপনাদেরকে বলবো, যার মধ্যে অনেক কিছু হয়তো আপনারা জানেন, আবার অনেক কিছু হয়তো আপনারা জানেনও না। এবং সেই শিব পুরাণ নিয়ে কিছু কথা আমি আপনাদেরকে বলবো এবং তারপরে আমি কিন্তু চলে যাব আজকের একটা ঘটনায়, যে ঘটনাটা আজকের দিনে অন্তত আপনাদের শুনতে ভীষণ ইন্টারেস্টিং লাগবে এবং ঘটনাটা কিন্তু খুব ভালো একটা ঘটনা। তবে সকলকে বলবো কেউ কোথাও যাবেন না, প্রত্যেকে আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকুন, পাশে থাকুন। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা রাখি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে যে ঘটনাগুলো বলা হয় সেগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পর আপনাদের কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কোনো এরকম ঘটনা ঘটে থাকে তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের ডেসক্রিপশানে যেতে হবে, দেখবেন সেখানে আমাদের ইমেল আইডি মেনশন আছে। সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা কিন্তু আমাদের কাছে অনায়াসে পৌঁছে দিতে পারেন। আর একটা হাম্বল রিকোয়েস্ট করবো, যদি সম্ভব হয় কাইন্ডলি আপনারা আমাদের চ্যানেলের এই ভিডিওগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন, যাতে আরও অনেক অনেক মানুষ এই ঘটনাগুলো শুনে নিজেকে অনেকভাবে বিপদ থেকে দূরে রাখতে পারে। তো চলুন, আমি আজকে প্রথমে এই শিবরাত্রির পুণ্য লগ্নে শিবপুরাণ নিয়ে এবং মহাদেবের কিছু কথা আপনাদেরকে বলবো, যে কথাগুলোর মধ্যে কিছু কিছু হয়তো আপনারা জানেন, হয়তো আবার কিছু আপনারা জানেনও না। আজকের এই দিনে মহাদেবের এই সামান্য কিছু কথা বলে সত্যি কথা বলতে আমার নিজেরও হয়তো খুব ভালো লাগবে। তো চলুন, এবং তারপরে চলে যাব সরাসরি আজকে ঘটনায়। আজ মহাশিবরাত্রি। দেশ ও দেশের বাইরের বিভিন্ন জায়গায় কিন্তু আজকের এই মহাশিবরাত্রি খুব সুন্দরভাবে ধুমধাম করে খুব ভক্তি শ্রদ্ধার সাথে সব জায়গায় পালন করা হচ্ছে। আপনারাও হয়তো বাড়িতে যে যার নিজের মতো করে মহাদেবকে ডাকছেন। আপনারা হয়তো জানেন যে আমাদের এই হিন্দু শাস্ত্রে টোটাল 18টা কিন্তু পুরাণ আছে এবং এই 18টা পুরাণের মধ্যে অন্যতম একটি পুরাণ হলো শিবপুরাণ। যেই শিবপুরাণটি কিন্তু বেদব্যাস, মহামুনি বেদব্যাস তিনি লিখেছিলেন। তো এই শিবপুরাণ যারা পড়েছেন তারা তো জানেনই, কিন্তু যারা পড়েননি তাদের উদ্দেশ্যে বলি, আপনারা যদি এখনও শিবপুরাণ না পড়ে থাকেন চেষ্টা করতে পারেন আপনারা কিন্তু এই শিবপুরাণ পড়ার। কারণ এই শিবপুরাণের 4টে ভলিউম রয়েছে টোটাল, আর এইটি বই আকারে অবশ্যই পাওয়া যায়, আপনারা বইও পড়তে পারেন। আবার যদি কারোর কাছে এই মুহূর্তে বই অ্যাভেলেবেল নাও থেকে থাকে, ইউটিউবে বা অনেক জায়গায় অনলাইনেও কিন্তু এই শিবপুরাণ অ্যাভেলেবেল আছে, তো আপনারা কিন্তু পাঠ করতে পারেন। এবং আমি শুনেছি, আমার নিজেরও পুরোপুরি পাঠ করা হয়নি, কিন্তু আমি শুনেছি এই শিবপুরাণ পাঠের নাকি অনেক অনেক গুরুত্ব রয়েছে এবং কিছু কিছু মানুষ দাবি করেন যে শিবপুরাণ পাঠ করার পরে তাদের জীবন অনেক চেঞ্জ হয়ে গেছে, অনেক রকমের অসুবিধে থেকে তারা মুক্তি পেয়েছেন। তাদের জীবনে এমন কিছু শিবপুরাণ পাঠ করার পরে এমন কিছু ঘটনা ঘটেছে, যে ঘটনাগুলো যে তাদের জীবনে আদৌ ঘটতে পারে সেটা তারা কোনোদিনও স্বপ্নেও কল্পনা করতে পারেনি। একজন খুব বিখ্যাত এবং খুব সাকসেসফুল একজন ব্যক্তি, যিনি সমস্ত দিক থেকে জীবনে অনেক সফলতা অর্জন করেছেন, আমি তার নামটা এখানে বলছি না, তিনি একবার বলেছিলেন যে তিনি তার জীবনে যতটা সফল হয়েছেন সেই পুরোটাই সম্ভব হয়েছে এই মহাদেবের জন্য। এবং তিনি নাকি রোজ নিয়ম করে শিবপুরাণ পাঠ করতেন এবং আজও করেন। আমার নিজেরও আমি বারবার বলছি, আমার নিজেরও কিন্তু পুরোপুরি করা হয়ে ওঠেনি। তো আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা পাঠ করতে চান তারা কিন্তু আজকের এই শুভ দিন থেকে কিন্তু শুরু করে দিতে পারেন শিবপুরাণ পাঠ। এবং এই শিবপুরাণ পাঠের ক্ষেত্রে এটা সবথেকে বড় যে জিনিসটা আপনাকে মেনটেন করতে হবে বা আপনাকে মেনে চলতে হবে সেটা একটুখানি আপনাদেরকে বলে নিই, হয়তো জানেন অনেকে, হয়তো জানেন না। সেটা হচ্ছে যে আপনাকে প্রত্যেক দিন কিন্তু প্রত্যেক দিন নিয়ম করে আপনাকে কিন্তু এই শিবপুরাণ পাঠ করতে হবে এবং যতটা সম্ভব পরিষ্কার বস্ত্রে একটা পরিষ্কার জায়গায় বসে আপনি পাঠ করলেন বা পাঠটা শুনলেন, যেটা আপনার পক্ষে এই মুহূর্তে পসিবল। এবং এই শিবপুরাণ পাঠের ক্ষেত্রে যেটা বলা হয় যে এই পুরাণ পাঠ করার আগে নিজের মনকে একদম শান্ত ও শিষ্ট করে নিতে হবে। মানে আপনার মনের ভিতরে কোনো চিন্তা চলছে, ভাবনা চলছে বা কোনো একটা কিছু নিয়ে আপনার মনটা খুবই ডিস্টার্বড আছে, সেরকমভাবে হলে কিন্তু চলবে না। মনটাকেও কিন্তু আপনাকে ঠিক ততটাই শুদ্ধ করে আপনাকে এই শিবপুরাণ পাঠ করা শুরু করতে হবে। এবং এই শিবপুরাণ যে
লেখা হয়েছে, সেখানে আপনারা শুধুমাত্র ভগবান শিব ঠাকুরের সম্পর্কে যে জানতে পারবেন তা কিন্তু নয়। এখানে কিন্তু অনেক কিছু, মানে ধ্যান বলুন, যেটাকে যোগা বলে, বা ধরুন ভগবানের যে কি ক্ষমতা, মহাদেবের যে কি ক্ষমতা, সেই ক্ষমতা সম্পর্কেও কিন্তু আপনারা এই শিবপুরাণে অনেক কিছু জানতে পারবেন। ওনার জীবনী সম্পর্কে জানতে পারবেন, ওনার শক্তি সম্পর্কে জানতে পারবেন। তো সেই শক্তি সম্পর্কে যখন আপনারা এই শিবপুরাণ পড়ে জানবেন, তখন কিন্তু আপনাদের নিজের মনেও কিন্তু সেই শিবপুরাণের যে এনার্জি রয়েছে, মহাদেবের যে বিশাল যে এনার্জি, তার একটা হয়তো কণিকা হলেও কিন্তু আপনার মধ্যে, আপনার হৃদয়ের মধ্য থেকে, আপনার আত্মার মধ্যে কিন্তু সেটা প্রবেশ করবে, এবং সেই জিনিসটাই কিন্তু আপনাকে আস্তে আস্তে সম্পূর্ণ একটা অন্য শক্তিশালী মানুষে পরিণত করবে বলে মনে করা হয়। এবং আমিও যে আপনাদেরকে বললাম যে প্রচুর মানুষ আছেন যারা নিয়ম করে প্রত্যেক দিন একটু হলেও, মানে কিছুটা করে হলেও এই শিবপুরাণ পাঠ করেন। এবং এখানে কথিত আছে যে মহাদেব কিন্তু খুব অল্পতেই সন্তুষ্ট হন। ওনাকে সন্তুষ্ট করার জন্য খুব বিশাল কিছু কিন্তু করার দরকার পড়ে না। কিন্তু সবথেকে যে বিষয়টা ইম্পর্টেন্ট, সেটা হলো আপনাকে খুব মন থেকে ডাকতে হবে, মন থেকে ভালোবেসে, খুব আত্মিক হয়ে আপনাকে মহাদেবকে ডাকতে হবে। তাহলেই কিন্তু আপনি যেটুকু, যা আপনার সাধ্যমতো যেটুকু দিয়ে আপনি ওনার পূজা করবেন, তাতেই নাকি উনি ভীষণ রকমের সন্তুষ্ট হন, এবং ওনার কৃপা হচ্ছে অপার। এবং এটা মনে করা হয়, আপনারা হয়তো অনেকেই জানেন, সেটা হচ্ছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র। দেখুন, একটা কথা ঠিক, যে মানুষের জীবনে জন্ম যখন আছে, মৃত্যুও কিন্তু তেমনি হবে। সুতরাং মৃত্যু বিষয়টা কিন্তু কোনো মানুষের পক্ষে বা কোনো জীবের পক্ষে সেটাকে সম্পূর্ণ রকমভাবে এড়িয়ে যাওয়া সম্ভব নয়। কিন্তু মনে করা হয় অকাল মৃত্যু যে বিষয়টা থাকে, সেটা কিন্তু এই মহাদেবের যে মহামৃত্যুঞ্জয় যে মন্ত্র রয়েছে, সেই মন্ত্র নাকি কিছু কিছু ক্ষেত্রে সেই অকাল মৃত্যুকে রোধ করতেও সক্ষম। এবং আপনার জীবনের যে কোনো কিছু দিয়ে হয়তো আপনি হয়তো সৎ, আপনার দিক থেকে আপনি একদম সম্পূর্ণ সঠিক, তার সেই জায়গা থেকেও আপনি যদি মহাদেবকে মনে প্রাণে ডাকেন, উনি কিন্তু আপনার ডাকে নিশ্চয়ই সাড়া দেবে। এবং মনে করা হয়, যেটা বলা হয়েছে, যে মহাদেবকে বেলপাতা, দুধ, মধু, ঘি, দই, এইগুলো সহকারে, এবং চন্দন, এইগুলো সহকারে যদি সুন্দর করে যদি তাকে অভিষেক করা হয়, তিনি ভীষণ সন্তুষ্ট হন। এবং সবথেকে যে জিনিসটা ওনার খারাপ লাগে, সেটা হচ্ছে যে দুর্ব্যবহার। কারোর সাথে কখনো যদি শুধু শুধু দুর্ব্যবহার করা হয়, শুধু শুধু মেজাজ দেখানো হয়, এই জিনিসটা কিন্তু মহাদেব একদম পছন্দ করেন না। তো সেই জায়গা থেকেও কিন্তু নিজেকে সব সময়ের জন্য বিরত রাখতে হবে, আর শুধুমাত্র নিজের সুন্দর মনে, একটা পবিত্র মনে ভগবানকে ডেকে যান, যার যে যতটুকু সামর্থ্য। তাই আজকের দিনে সবার পক্ষে হয়তো সব কিছু করা সম্ভব নয়, কিন্তু শিব ঠাকুরের যে মহামন্ত্র রয়েছে, ওম নমঃ শিবায়, এই মন্ত্রটা সকলে যতবার ইচ্ছে পাঠ করুন, যতবার ইচ্ছে মনে মনে বলুন। শুধু আজকে বলে নয়, সব সময় আপনাদের ইচ্ছে মতো করে আপনারা করুন, ভালোবেসে করুন, নিশ্চয়ই মহাদেব সকলকেই আশীর্বাদ করবেন। তো এইগুলো বলার ছিল, এগুলো হয়তো অনেকে জানেন, এবং শিবপুরাণ সম্পর্কে আমি যেটুকু পারলাম আপনাদেরকে বললাম। যদি আপনাদের সম্ভব হয়, আপনারা কিন্তু এই মহাশিবপুরাণ মন থেকে ভালোবেসে পাঠ করা শুরু করতে পারেন। তাহলে কিন্তু আপনার অনেক সমস্যা থেকে কিন্তু, মানে আপনাদের নিজেদেরকে কিন্তু ভালো রাখতে পারবেন। হয়তো এমন কিছু আপনাদের জীবনে চলছে, যেটা হয়তো আপনার জীবনে হওয়ার কথাই নয়, বা এমন কোনো একটা সাকসেস যেটা হয়তো আপনি চাইতে কিন্তু কোনোভাবে হয়ে উঠছে না, মন থেকে তাকে ডাকুন, দেখবেন তিনি দু হাত ভরে কৃপা করবেন। আর এটা বারবার বলা হয়েছে যে মহাদেব কিন্তু খুব অল্পতেই সন্তুষ্ট হন, ওনাকে মন থেকে ভালোবেসে ডাকলে উনি অবশ্যই সাড়া দেন। এটুকুই বলার ছিল। আপনারা নিশ্চয়ই আজকের দিনটা খুব সুন্দরভাবে পালন করছেন। আচ্ছা, তো এর সাথে সাথে এবারে আমার এই কথাগুলো আমি এখানেই শেষ করলাম। আরও যদি এই বিষয় সম্পর্কে আপনাদের জানার থাকে, আপনারা আমাকে মেসেজ করতে পারেন, কমেন্টে লিখতে পারেন। আমি অবশ্যই একদিন একটা পুরো আলাদা একটা এপিসোডই বানাবো এই সম্পর্কে। তো এটুকুই বলার ছিল। জয় মহাদেব, ওম নমঃ শিবায়। তো এরপরে আমি চলে যাব সরাসরি আজকের ঘটনায়। এখন আমি যে ঘটনাটা আপনাদের সামনে বলতে চলেছি, সেই ঘটনাটা কলকাতার দমদম থেকে নূপুর লিখে পাঠিয়েছে। নূপুর ঘটনাটা লিখেছে এবং রিকোয়েস্ট করেছে যেন আমি নিজের মতো করে গুছিয়ে আপনাদের সামনে ঘটনাটা বলি। তো নূপুর বেসিক্যালি নর্থ ইন্ডিয়া থেকে বিলং করে।
ওর বাড়ি হচ্ছে রাজস্থানে, মানে ওর অ্যাকচুয়াল যে ফ্যামিলি থাকে তারা রাজস্থানে থাকে। তো নূপুর এবং ওর হাজবেন্ড দুজনে কর্মসূত্রে কলকাতায় লাস্ট 7 ইয়ার্স ধরে রয়েছে, যেটা ও ইমেলে জানিয়েছে সেটাই আমি আপনাদেরকে বললাম। এবার নূপুর যখন প্রথম বিয়ের পরে রাজস্থান থেকে কলকাতায় আসে, ওর কলকাতায় এসে ভীষণ ভালো লাগে এবং ও বাংলা লিখতে পারে না, কিন্তু ও বাংলা অল্প অল্প বলতে পারে এবং ও বাংলা কথা সব বোঝে। তো সেই জন্যই ও আমাদের চ্যানেলের ঘটনাগুলো বিগত 1.5 বছর ধরে শুনছে এবং ওর খুব ভালো লাগে। তো বহুদিন থেকেই নাকি ও ভেবেছিল যে একটা ঘটনা আমাদের সাথে শেয়ার করবে। তো ও ঘটনাটা ইংলিশে, মানে হিন্দি ভাষাতেই, বাট ইংলিশে টাইপ করেও ইমেল করে পাঠিয়েছে এবং ও রিকোয়েস্ট করছে যেন আমি ভালো করে বুঝে ঘটনাটা আপনাদেরকে বলি। তো অবশ্যই আমি সেই চেষ্টা করছি। তো প্রথমেই নূপুর যেটা নিজের সম্পর্কে জানিয়েছে যে ওর 25 বছর বয়সে বিয়ে হয় এবং 25 বছর বয়সে যখন ওর প্রথম বিয়ে হয় ও রাজস্থানে ওর শ্বশুর বাড়িতে 2 মাস কাটায় এবং তারপরেও কলকাতার দমদমে চলে আসে। এবং যেহেতু ওর হাজবেন্ড ওখানেই, মানে কলকাতাতেই আর কি কাজ করেন, তো সেই জন্য ওরা বিয়ের 7-8 মাস পরে ওরা এখানেই, মানে দমদমেই একটা ফ্ল্যাট কিনে নেয়। তো অবশ্যই ওরা বছরে 2বার করে ওদের যে জায়গা রাজস্থানে সেখানে যায়। তো ও যে ঘটনাটা আজকে শেয়ার করেছে সেই ঘটনাটা কিন্তু খুব আর কি একটা এমন ঘটনা যেটা ওদের, মানে ওই যেখানে আর কি ওদের বাড়ি রাজস্থানে, সেখানকার মানুষের মনে না একেবারে দাগ কেটে গেছে। কেউ যদি রাজস্থানের ওই জায়গা থেকে আপনারা ঘটনাটা শোনেন হয়তো আপনারা জানতেও পারেন। তো বিষয়টা হচ্ছে ওরা যেখানে থাকে রাজস্থানে সেখানকারই একটা ফ্যামিলির ঘটনা এবং সেই বাড়িটা ওদের বাড়ি থেকে একদমই কাছাকাছি, মানে একটা পাড়ার মধ্যে বলা যেতে পারে। আচ্ছা, ওদের ওই পাড়াতে মানে প্রত্যেকটা ফ্যামিলি, যাকে বলে সবাই ব্যবসার সাথে যুক্ত। তো ওদেরও ব্যবসা রয়েছে আর কি। এবার সেই ব্যবসায়িক দিক থেকেও আর কি ওদের সাথে ওই পাড়ার ওই লোকটির যোগাযোগ ছিল এবং ফ্যামিলিটা ভীষণ একটা হ্যাপেনিং ফ্যামিলি ছিল। খুব মানে একদম নিরামিষ আহার করতো, খুব আর কি ভক্তি শ্রদ্ধা মানে ওরা ওদের মতো করে যেভাবে ওদের নিয়মকানুন যেরকম রয়েছে রাজস্থানীদের মধ্যে সেরকম নিয়মকানুন পালন করা, প্রত্যেকটা পুজো আর্চা সুন্দরভাবে পালন করা এবং আর্থিক দিক থেকে ওই ফ্যামিলিটা কিন্তু যথেষ্ট ওয়েল টু ডু ফ্যামিলি ছিল। কোনো কিছুর কোনো অভাব ছিল না, সব দিক থেকে আর কি ফ্যামিলিটা খুব হাসি খুশি একটা মজাদার ফ্যামিলি। এবং নিজেদের আত্মীয় স্বজন ছাড়াও কোনো একটা ছোটোখাটো কিছু হলেও সেই আশেপাশের লোকেদেরকে নিমন্ত্রণ করা, তাদের সাথে গল্প আড্ডা করা, সব কিছু মিলিয়ে একটা খুব সবসময় একটা এনজয় করার মুডে থাকতো। ব্যাস হলো। এবার এইরকমভাবেই হঠাৎই একদিন মানে ওই ফ্যামিলিটাকে দেখা যাচ্ছে যে আগে যেমন ওই বাড়ির যে ছেলে মেয়ে ছিল বা বউরা, তারা কি করতো ওদের ওই রাজস্থানেরই, আপনারা জানেন যে রাজস্থানে বিভিন্ন জায়গায় কিন্তু অনেক প্যালেস রয়েছে, ছোট বড়, মানে বড় বড় প্যালেসগুলোর নাম তো আমরা জানি, সেগুলো তো খুবই ওয়েল নন ট্যুরিস্ট স্পট বা ট্যুরিস্ট অ্যাট্রাকশন। বাট সেগুলো ছাড়াও ছোটোখাটো কিছু আর কি পুরোনো দিনের দুর্গ টাইপের, ছোটো ছোটো বাংলো টাইপের, হাভেলি টাইপের, এগুলো কিন্তু ছোটো ছোটো বিভিন্ন পাড়াতে আজও রয়েছে। যারা রাজস্থানে থাকেন বা গেছেন তারা হয়তো আরও ভালো জানবেন। এবার তো ওদের ওখানেও একটা ওরকম ছোট একটা এরকম ছিল এবং সেই প্যালেসটা যাদের, তারা ওই পাড়াতেই থাকতো, তারা পাশে আর কি নতুন বাড়ি করে থাকতো। তো ওর একটা বিশাল বড় বারান্দা মতো ছিল। তো বিকেলবেলা, সন্ধেবেলা পাড়ার মহিলারা, পুরুষরা, বাচ্চারা সবাই ওখানে গল্প আড্ডা করতো। এবার যেটা দেখা গেল যে হঠাৎ করেই ওই ফ্যামিলিটা একদিন আসে না, 2 দিন আসে না, 3 দিন আসে না, মানে ওরা আর পাড়ার লোকেদের সাথে সেভাবে খুব একটা মেলামেশা করছে না। এবার পাড়াতে সবার সাথে সবার খুব সদ্ভাব রয়েছে, তো সবাই বলছে যে ওদেরকে 3 দিন ধরে দেখছি না, তো চলো ওর বাড়ি যাওয়া যাক, কিছু সুবিধা অসুবিধে হলো কি না একবার জেনে আসি। যেহেতু প্রতিবেশীরা আত্মীয় স্বজনের মতোই হয়ে গেছিল, তো তারাও চিন্তা ভাবনা করে ভাবলো যে ঠিক আছে একটু কথা বলে আসি। এবার গিয়ে দেখছে যে ফ্যামিলিতে সবাই শরীর টরীর মোটামুটি ঠিক আছে, কিন্তু সবাই কীরকম যেন একটা মন খারাপ করে রয়েছে। মানে অন্যান্য সময় কেউ মানে গেলেই যেমন বসতে বলা, গল্প করা, খাবার দাবার দেয়, চা স্ন্যাক্স এগুলো দেওয়া, তো ওরা একটুখানি মানে মনে হলো যেন অডই লাগলো যে পাড়ার লোকগুলো আবার কেন বাড়িতে এলো। তো ওদেরকে বলেছে যে তোমরা তো আসছো না গল্প আড্ডা করতে, তোমাদের সবার শরীর টরীর ঠিক আছে তো?
তো ওরা বলছে হ্যাঁ সবই ঠিক আছে, আসলে ওদের খুব নিকট একজন আত্মীয়ের বিয়ের জন্য সম্বন্ধ দেখছে, তো সেটা নিয়ে আর কি সবাই খুব ব্যস্ত রয়েছে। এবং যেহেতু ঠিকঠাক ছেলে পাওয়া যাচ্ছে না, একটি মেয়ের জন্য আর কি ছেলে দেখা হচ্ছে, তো সেই জন্য পরিবারের সবাই আর কি একটু চিন্তায় রয়েছে, একটু আলোচনা করছে। তো মানে ওরা আর কি নিজেদের মধ্যে ফ্যামিলি টাইম স্পেন্ড করছে। তো সবাই ভাবলো যে ঠিক আছে, হতেই পারে, সবার সবসময় সব কিছু নিয়ে মুড ঠিক থাকে না। আর ওখানকার মানুষেদের মধ্যে সবার সাথে সবার খুব সদ্ভাব থাকলেও কেউ তো আর কারোর পারিবারিক বিষয়ে অত বেশি কথা বলতে পারে না। তো সবাই যখন শুনলো যে ঠিক আছে, একটা বিষয় নিয়ে ওরা খুব চিন্তায় আছে, তো কেউ আর কিছু বললো না, যে যার বাড়ি চলে গেছে। আচ্ছা, এখানে নূপুর যেটা জানিয়েছে যে ওই ফ্যামিলিটা কিন্তু পাড়ার মধ্যে মানে বলা যেতে পারে সব থেকে বড়লোক ফ্যামিলিই ছিল। মানে সব ফ্যামিলি মোটামুটি ওয়েল টু ডু ফ্যামিলি, কিন্তু তাদের মধ্য থেকেও সব থেকে বেশি বড়লোক মনে হয় ওরাই ছিল। এবার ওদের কাপড়ের একটা বিজনেস ছিল, বড় কাপড়ের শোরুম ছিল। এছাড়াও ওই বাড়ির থেকেই মানে পুরো পারিবারিক তরফ থেকেই একটা ছোট সোনার মানে দোকান করে সেখানেও একটা বিজনেস ওরা চালাচ্ছিল। তো বুঝতেই পারছেন টাকা পয়সার কোনো অভাব নেই, যথেষ্ট ওয়েল টু ডু ফ্যামিলি, ওয়েলদি ফ্যামিলি, ছেলেমেয়েরা খুব ভালো স্কুলে পড়তো। এবার হঠাৎ করেই ওই ঘটনার পর থেকে পাড়ার মধ্যে ওদের ইনভলভমেন্টটা যে কোনো কিছুতে ওরা খুব মানে আমোদে ছিল। ওই বাড়ির বউরা ছেলেমেয়েরা সব কিছুতে পুরো ঝাঁপিয়ে পড়তো। কিন্তু কেন জানি না হঠাৎ করেই মানে এরপর থেকে হয়তো আসতো মাঝে মধ্যে বউরা গল্প করতে বা ছেলেমেয়েরা একসাথে খেলতে, কিন্তু ওরা সবসময় একটু অন্যমনস্ক থাকতো। একটু ওদের দেখে মনে হতো ওরা কোনো কিছু একটা নিয়ে চাপে রয়েছে। আর ওরা যে রিজনটা দিয়েছিল যে ওদেরই কোনো নিকট আত্মীয়র মেয়ের বিয়ের জন্য ওরা সম্বন্ধ দেখছে, কিন্তু কেন জানি না মানে যেহেতু ওদের বাড়ির মেয়ে নয়, আত্মীয়ের মেয়ে, এবার সম্বন্ধ দেখার ক্ষেত্রে একটা নির্দিষ্ট সময় লাগে, সেটা আমরা সবাই জানি। তো সেটা নিয়ে এত বেশি পুরো ফ্যামিলির লোকজন চিন্তিত হয়ে পড়বে বা তারা সব কিছু থেকে আস্তে আস্তে একটু একটু করে ডিটাচ হয়ে যাবে, এটা খুব একটা স্বাভাবিক সবার লাগে না। প্রথমে সবাই বিশ্বাস করলেও ভেবেছিল যে ঠিক আছে 2-3 দিনে ব্যাপারটা ঠিকঠাক হয়ে যাবে, কিন্তু আদতে দেখা গেল যে ওরা কিন্তু মেনলি ওরকমভাবেই থাকতে লাগলো। মানে পাড়ায় কোনো অনুষ্ঠানে পুজো ওরা যোগদান করতো না সেটা নয়, কিন্তু আগে যখন পুরো পরিবার মিলে সবার সাথে খুব স্বতঃস্ফূর্তভাবে মিশতো, সেইটা যেন কোথায় কমে গেল। এবং ওই পরিবারের যে যারা বড় ছিল, যারা গুরুজন কি শ্বশুর শাশুড়ি, তারাও কিন্তু একদম বাড়ি থেকে আর বেরোতো না, কিন্তু তাদের যে শরীর ভালো ছিল না তা কিন্তু নয়। তো এর মধ্যে হঠাৎ করেই একদিন শুনতে পেল ওই যে শ্বশুর শাশুড়ি যিনি ছিলেন তারা বিকানিরে ওদের মানে আরও জমি জায়গা রয়েছে, অ্যানসেস্ট্রাল প্রপার্টিজ রয়েছে, তো সেইখানে নাকি ওনারা চলে গেল। এবার এইখানে ওনার 3 ছেলে ছিল, দুই ছেলে একসাথে থাকতো আর আরেক ছেলে পাশেই থাকতো। তো সবাই জিজ্ঞেস করছে যে যার নিজে 3-3টে ছেলে রয়েছে, তার বৃদ্ধ বাবা মা, মানে বৃদ্ধ হলেও তারা অবভিয়াসলি অ্যাক্টিভ ছিল, কিন্তু তাদেরও একটুখানি অড লাগে যে এই বয়সে বৃদ্ধ বাবা মা 3 ছেলের থেকে দূরে বিকানিরে চলে গেল কেন। তো ওরা বললো যে ওদের ওখানে বিষয় সম্পত্তি আছে, তো সেগুলোও কিছু দেখভাল করার দরকার, তো সেই জন্য নাকি ওনাদের যে বাবা মা কি শ্বশুর শাশুড়ি তারা নাকি বিকানির চলে গেল। তো সবাই সেটা বুঝলো যে ঠিক আছে, হয়তো দরকার আছে তাই গেছে। এটা নিয়েও কিন্তু মানুষের মনে একটুখানি মানে একটু ফিশি লাগে ব্যাপারটা, যে হঠাৎ করে এত হাসি খুশি একটা ফ্যামিলি এই বয়সে কেন তারা সম্পত্তি দেখভাল করার জন্য ওখানে চলে যাবে, তাহলে এতদিন যায়নি কেন। যাই হোক, কেউ আর কিছু এসব নিয়ে মন্তব্য করে না। এবং সেই সময় ওদের ওখানে মানে দীপাবলি, এবার বুঝতেই পারছেন নর্থ ইন্ডিয়ায় কিন্তু এই দিওয়ালি ব্যাপারটা মানে কলকাতাতে তো খুব সুন্দরভাবে সেলিব্রেট হয়, কিন্তু ওখানে যেন আরও একটা মানে অন্যরকমই একটা সেলিব্রেশন চলে। 2-3 দিন ধরে 2-3 দিন ব্যাপী ওখানে খুব মানে বিশাল ওই বাজি ফাটানো, পুজো আর্চা সমস্ত কিছু চলে। এবার দিওয়ালির দিন তো প্রত্যেক ঘরে ঘরে ওদের শ্রীলক্ষ্মী, মা লক্ষ্মী আর গণেশ ঠাকুরের পুজো হয়। এবার প্রত্যেক বছর ওদের ওই বাড়িটাকে মানে বড় বাড়ি এবং ভীষণ সুন্দর করে লাইট দিয়ে সাজাতো। মানে বেশ দিওয়ালির কয়েকদিন আগে থেকেই সাজাতো, খুব সুন্দর ডেকোরেশন করতো আর খুব বড় করে ওরা পুজো করতো। আর পুজোর দিন তো সকলের মানে পাড়াতে সবার ঘরে ঘরেই পুজো হতো। পুজোর পরের দিন ওরা সবাইকে ইনভাইট করতো এবং ইনভাইট করে প্রচুর খাওয়া দাওয়া হতো, প্রচুর বাজি ফাটানো হতো, মানে এগুলো হতো প্রত্যেক বছর।
এবার ওই বছরটায় সবাই মানে আর কি সবাই ভাবছে যে ওরা একটুখানি কোনো কিছু নিয়ে খুব ডিপ্রেসড আছে বা স্ট্রেসড আছে। এবং সত্যি সত্যি যেটা হলো সেটা হচ্ছে প্রত্যেক বছর এত সুন্দর করে সাজানো হয়, এত কিছু করে, কিন্তু সেই বছর ওরা কিন্তু সেইভাবে বাড়ি ফাড়ি অতটা সাজালো না। এমনি প্রদীপ টদীপ দিয়েছিল, কিন্তু যেরকম করে সাজানো গোছানো মানে ওদের প্রচুর এক্সাইটেড থাকে, সবার সাথে ওরা খুব প্ল্যান করে দিওয়ালিতে কী করবে, কী কী শপিং করবে, মানে পাড়ার বউরা আর কি মিলে সবাই যে গল্প করে সেসবও কিছু করলো না। এবং বাড়িটাকে সেভাবে সাজালো না। আর ওদের বাড়িটা কিন্তু খুব সুন্দর ছিল, ওদের ছেলেমেয়েরা প্রচুর প্রচুর বাজি কেনে, বাজি ফাটায়, মানে একটা খুব হইচই আনন্দের পরিবেশ। এবার এই জিনিসটা যখন পাড়ার সবাই দেখলো এবং নূপুরদের ফ্যামিলিও পাশেই থাকতো, তো ওদেরও না খুব অড লাগলো যে কী এমন ব্যাপার চলছে, যেটা বলছে যে বিয়ের জন্য সম্বন্ধ দেখছে, ঠিকঠাক ছেলে পাচ্ছে না বলে সবাই একটু ট্রেস আছে, কিন্তু এইটা না কারোর মনে আর বিশ্বাস হলো না যে ঠিক আছে সম্বন্ধ পেতে দেরি হতেই পারে, কিন্তু তাই বলে দিওয়ালি সেলিব্রেশনটা যেখানে ওরা এত বড় করে এত সুন্দর করে করে সেটা ঠিকঠাক মতো করছে না, এটা খুব একটা স্বাভাবিক বিষয় হতে পারে না। এবার ওদেরকে মানে বাড়ির যে বউরা ছিল তাদেরকে পাড়ার বউরা মিলে একটু আধটু জিজ্ঞেস করার চেষ্টা করে যে কী ব্যাপার তোমরা এবারে কেন সেরকমভাবে ডেকোরেশন করছো না। তো বউরা না সেভাবে কথা ওই ওই প্রসঙ্গ নিয়ে খুব একটা যে কথা বলতে চায় তা কিন্তু নয়, মানে মনে হতো যেন ওরা এই বিষয় নিয়ে কথাই বলতে চায় না, এড়িয়ে যেতে চায়। এবার বুঝতেই পারছেন কেউ যদি একটা কোনো প্রসঙ্গ এড়িয়ে যেতে চায় বা না বলতে চায়, তো তাকে তো খুব একটা জোর করা যায় না। তো এক্ষেত্রেও সেটাই হলো, জোর করার কোনো প্রশ্ন নেই। এবার সেই বছরের দিওয়ালিতে পুরো পাড়ায় এত বাজি ফাটানো হলো, এত মজা আনন্দ হলো পাড়ার প্রত্যেকটা বাড়ি থেকে, কিন্তু ওদের বাড়িতে সেরকম কিছুই হলো না। এবং ওই পরের দিন যে ডেকে মানে লোকজন ডাকা, প্রচুর বাজি পোড়ানো, সেগুলোও কিন্তু কিছু সেরকম হলো না। বাচ্চাগুলো একটু সামান্য বাজি পোড়ালো, ব্যাস এইটুকু। এবং এই ঘটনার পর থেকে কিন্তু পাড়ার লোকেদের ওই ফ্যামিলির উপর একটু সন্দেহ হতে লাগলো। এবং ওদের যেহেতু ওই পাড়াতে সব মানে প্রায় বাড়ি বাড়ি থেকেই কারোর না কারোর কোনো ব্যবসা রয়েছে, তো তারা যেটা জানতে পারলো বা বুঝতে পারলো, প্রথমে ভেবেছিল যে হয়তো ওদের ব্যবসার ক্ষেত্রে কোনো সমস্যা চলছে, অনেক সময় ব্যবসা আশানুরূপ লাভ না হলে বা কোনো একটা কারণে কোনো লস হয়ে গেলে তাদের একটু মন খারাপ থাকে, এটা খুব স্বাভাবিক। কিন্তু সেরকম কোনো কিছুও কিন্তু মানে ব্যবসার ক্ষেত্রে যে সেরকম কোনো মানে লোকসানদায়ক কোনো ঘটনা ওদের জীবনে ঘটেছে সেরকম কোনো ইনফরমেশন কিন্তু ওদের কাছে ছিল না। কারণ ওরা জানতেও পারতো তাহলে যে ওদের ব্যবসায় কোনো ক্ষতি হয়েছে বা কিছু। তো এইটার পরে না আস্তে আস্তে ওই পরিবারটার উপরে সবার সন্দেহ একটু বাড়তে থাকে, কিন্তু বাইরে থেকে ওরা কিছুই বুঝতে পারতো না। আর ওই যে বললাম যে যাদের দেখবেন মানে যারা একটু অভিজাত হয় তাদের ক্ষেত্রে বা তাদের জীবনে কি চলছে সেটা কিন্তু চট করে বোঝা যায় না, কারণ তাদের একটা সুন্দর লাইফস্টাইল থাকে, সেটাকে ক্রস করে তাদের ভিতরে তাদের ঘরের ভিতরে কি চলছে সেটা বোঝাটা একটু অনেকটাই ইম্পসিবল কাইন্ডের হয়ে যায়। তো ওদের ক্ষেত্রেও সেটা হলো। এবার হঠাৎ করে একদিন একটা ঘটনা ঘটলো। আচ্ছা, ওদের বাড়িটা কিন্তু একটা বড় তিনতলা বাড়ি ছিল, এবং বাড়িটা খুব সুন্দর করে মানে ভিতরে যেমন সুন্দর করে ইন্টেরিয়র ডেকোরেশন করা ছিল, বাইরেটাও কিন্তু এক্সটেরিয়রটাও কিন্তু খুব সুন্দর করে করা ছিল। আর ওরা খুব কিন্তু ভগবানকে বিশ্বাস করা মানা, নবরাত্রির সময় নিরামিষ আহার করে, এমনি ওরা নিরামিষই খেত, কিন্তু নবরাত্রির সময় স্ট্রিক্টলি অনেক কিছু যেগুলো খেতে নেই সেগুলো খেত না, নখ চুল কাটতো না, খুব আর কি ধার্মিক পরিবার ছিল। তো আর ওদের বাড়িটা পুরো বাড়িটাই বাড়ির প্রত্যেকটা রং, প্রত্যেকটা ডেকোরেশন, প্রত্যেকটা আসবাবপত্র সব কিন্তু বাস্তুমতে ওদের ঘরে প্লেস করা ছিল। মানে কিচেন কোন দিকে হবে, বাথরুম কোন দিকে হবে, সোফা কোন দিকে থাকবে, সমস্ত কিছুটাই কিন্তু যেহেতু ওরা খুব ধার্মিক ব্যক্তি ছিল, তো ওরা পুরোহিত ডেকে রীতিমতো সুন্দর করে পুরো বাড়িটাকে প্ল্যান করেছিল। কারণ ওদের একটা পুরনো বাড়ি ছিল মানে ওখান থেকে বেশ কিছুটা দূরে, তো তারপরে এই বাড়িটা ওরা মানে খুব বেশি পুরনো নয়, তো বাড়ির প্রত্যেকটা জিনিসপত্র সব কিছুই কিন্তু ওরা বাস্তুমতে করিয়েছিল, অবশ্যই বাইরের রংটাও। এবার হঠাৎ করেই বাড়ির লোক দেখছে যে ওদের বাড়ির সামনে বাঁশের মাচা টাচা করা হয়েছে এবং করে ঘরের বাড়ির রং চেঞ্জ করা হচ্ছে। মানে বাড়ির রং কিন্তু মানে চটে গেছিলো বা কোনো একটা জায়গায় খারাপ হয়ে গেছিলো, নোংরা লেগেছিলো তা কিন্তু নয়, ওই পুরো তিনতলা বাড়ির রং চেঞ্জ করা হচ্ছে।
এবার সাধারণত দেখবেন কেউ ধরুন এরকম একটা কোনো কাজ যখন করে, আর যেহেতু পাড়ার সবার সাথে সবার যথেষ্ট সদ্ভাব রয়েছে, ওদের সাথে কারোর কোনো ঝামেলা অশান্তি কিচ্ছু নেই, তো হঠাৎ করেই যখন দেখছে যে কারোকে কিছু বললো না কিছু না, হঠাৎ করেই একদিন সকালে সবাই দেখছে যে ওদের বাড়ির রং চেঞ্জ হচ্ছে, সবার না বিষয়টা খুব অড লাগে। সবাই ভাবছে যে মানে ওদেরকে আর কি, ওদের বাড়ির লোককে যারাই দেখছে বাইরে তারা সবাই বলছে যে কী ব্যাপার, তোমাদের তো ঘরের বাড়ির রং এত সুন্দর ছিল, কোনো অসুবিধে হয়নি, আর খুব দামি পেন্ট করিয়েছিল, বলছে যে হঠাৎ করে তোমরা বাড়ির রং কেন চেঞ্জ করাচ্ছ। এবার অদ্ভুত বিষয় হচ্ছে যে ওই বাড়ির 3টে ছেলে, এবার আর এক ছেলে পাশেই আর একটা, তার আবার অন্য আর একটা বাড়ি ছিল। তো অদ্ভুত বিষয় হচ্ছে যে 3 ছেলেকেই পাড়ার কেউ না কেউ বাইরে দেখেছে, যেহেতু রং হচ্ছে তাদের মিস্ত্রিদের তদারকি করছে, এবং খুব অদ্ভুতভাবে ওই 3 ভাই 3 রকমের অ্যান্সার দিয়েছিল। মানে যে যাকে জিজ্ঞেস করেছে সে এক রকমের অ্যান্সার করেছে, অন্য ভাইকে ধরুন আর একজন পাড়ার কেউ জিজ্ঞেস করেছে, সে আবার আর এক রকমের অ্যান্সার করেছে, আবার তৃতীয় ভাইকে যখন কেউ জিজ্ঞেস করেছে যে কেন তোমাদের এই বাড়িটা এরকম করে রং করা হলো, সে আবার আর এক রকম উত্তর দিয়েছে। এবার ভাবুন, যদি কোনো স্পেসিফিক কারণে বাড়িতে রং করতেও হয়, সেটা মানুষকে না বলার তো কিছু নেই। হতে পারে রংটা তার কারোর পছন্দ হচ্ছে না, বা হতে পারে যে বাড়ির কোথাও কোনো সিপেজ এসে গেছে, কোনো ক্র্যাক এসে গেছে, সেটার জন্য রং করছে, সেটা না বলার মতো তো কিছু নেই। কিন্তু সেখানে দেখা যায় যে 3 ভাইকে যখন পাড়ার লোকেরা সামনাসামনি দেখেছে, 3 জনকে জিজ্ঞেস করেছে, তারা প্রত্যেকেই আলাদা আলাদা অ্যান্সার করেছে। কেউ বলেছে যে ওদের নাকি বাইরের দেয়ালে হালকা হালকা ফাটল দেখা দিয়েছিল, সেই জন্য ওরা নাকি রং করাচ্ছে। এবার যাকে বলেছে সে বলেছে যে তাহলে রং কেন করাচ্ছ, তাহলে তোমাদেরকে ওটাকে হোয়াইট সিমেন্ট দিয়ে পুট্টি ফুট্টি করে তারপরে করাতে হতো। আবার আরেকজন ভাইকে যখন জিজ্ঞেস করা হয়েছে, সেই ভাই বলেছে যে ওদের বাড়িতে অনেক আত্মীয় স্বজন আসে, তারা প্রত্যেকেই নাকি বলে যে এই রংটা ভালো না, তো সেই জন্য নাকি ওরা আবার নতুন করে রং করাচ্ছে। তো এরপরে পাড়ার লোকেরা যখন এই বিষয় নিয়ে নিজেদের মধ্যে কথাবার্তা ওঠে, তো সবাই সবার সাথে যখন কথা বলে, তারা জানতে পারে যে 3 ভাই 3 রকমের অ্যান্সার করেছে, এবং এই হঠাৎ করে কেউ কারোর নিজের মানে বাড়ির এক্সটেরিয়ারের কালার চেঞ্জ করবে, এটা কিন্তু খুব স্বাভাবিক নয়। আর যদি কেউ করেও সেটা নিয়ে 3 ভাই 3 রকমের মন্তব্য করা, এটা কিন্তু সবারই খুব অড লাগে। এবং পরিবারটা যে এত হাসি খুশি একটা পরিবার, সবার সাথে এত মেলামেশা ছিল, এত আমোদে একটা ফ্যামিলি, তারা হঠাৎ করে এরকম সকলের থেকে একটু একটু করে ডিটাচ হয়ে যাচ্ছে, কারোর সাথে সেভাবে এখন আর অতটা কথা বলে না, কিন্তু দেখা হলে বা কিছু একটা জিজ্ঞেস করলে তারা যথেষ্ট ভালোভাবে ভদ্রভাবে মানুষের সাথে কথা বলছে। তারা ভাবতে থাকে যে ওদের পরিবারের মধ্যে কিছু একটা ঘটছে। কিন্তু পাড়ার কেউ বুঝতে পারে না, মানে যেটা নুপুর লিখেছে, যে ওরাও ভাবছিল যে কেন হঠাৎ করে ওরকম একটা বড় 3 তলা বাড়ির এক্সটেরিয়ারটা রং করে, এটা একটা খরচা সাপেক্ষ ব্যাপার, কিন্তু কেন ওরা বাড়ির রং চেঞ্জ করলো সেটা কিন্তু কেউ বুঝতে পারলো না। যাই হোক, পাড়ার লোক যখন বুঝলো একে অপরের সাথে কথা বলে যে ওরা কাউকেই সঠিকটা হয়তো বলতে চাইছে না, তো সবাই মিলে ঠিক করলো যে ঠিক আছে, ওরা যখন চাইছেই না সত্যি কথা বলতে বা কি চলছে, আমরা ওদেরকে আর অতটা ডিস্টার্ব করবো না। তো সবাই মিলে এটাই ঠিক করলো, এবং যে যার মতো নিজের নিজের জীবনে প্রচুর কাজ থাকে, তো সবাই বিজি হয়ে যায়। এরপরে ওই বাড়িটার ঠিক পাশে একটা বাড়ি ছিল, যেটার উপর লিখেছে, এবং সেই বাড়িটা ছিল দোতলা। এবার সেটাও বেশ বড় বাড়ি। এবার যেটা ঘটনা ছিল যে যেরকম হয় সাধারণ বাড়িতে, কোনো বাড়িতেই তো সারাদিন 24 ঘন্টা এসি চলে না, যতই গরমের জায়গা হোক না কেন। আর রাজস্থানে কিন্তু বিকেল বা সন্ধ্যের পর থেকে মোটামুটি একটা মনোরম পরিবেশই থাকে সারা বছর, আর শীতের দিকে তো ভালোই ঠান্ডা থাকে। এবার ওরা কি করতো, দিনের বেলা যেরকম বাড়িতে এসি চলতো, ঘরে এসি চলতো, কিন্তু বিকেলের পর থেকে দরজা জানলা খুলে রাখা, সমস্ত মানুষের সাথে মানে হয়তো এর জানলা ওর জানলা দিয়ে হয়তো দেখা যাচ্ছে, কারোর সাথে হয়তো কারোর মুখোমুখি হয়ে গেল, হাই হ্যালো করা, এটা খুব স্বাভাবিক ছিল। কিন্তু ওদের পাশে যে বাড়িটা ছিল, সেই পাশের বাড়ির লোক বলছে যে ওরা না মানে একদম দরজা জানলা খোলে না, মানে সারা দিন, দিনের পর দিন এবং 24 ঘন্টা ওদের দরজা জানলা সবসময় বন্ধ থাকে, যেটা কোয়াইট অড। সবাই দেখুন, ঘরে সবাই দরজা জানলা খোলা রাখে, সকালের দিকটা সন্ধ্যের দিকটা সবাই মোটামুটি খোলা রাখে, আর ওরাও খোলা রাখতো। কিন্তু কেন যে হঠাৎ করে ওরা দরজা জানলা সব বন্ধ করে রাখতে শুরু করলো, সেটাও কিন্তু মানুষজন বুঝতে পারলো না।
এবং ওদের বাড়িতে হঠাৎই একদিন দেখে যে 3-4টে পুরোহিত ঢুকছে আর কি। এবার ভেবেছে হয়তো খুব ধার্মিক ফ্যামিলি, আর প্রত্যেক দিন ওদের বাড়ির বউরা ওই বাড়ির যে মেন গেট, মানে বাড়িতে কাজের লোক রয়েছে তা সত্ত্বেও নিজেরা বউরা আর কি ওই গেট ধুয়ে জল দেওয়া, ফুলের কুচি ছড়ানো, এগুলো ওরা প্রত্যেক দিন করতো। এবার ভেবেছে হয়তো কোনো পারিবারিক কোনো পুজো আর্চার ব্যাপার আছে, এবং যেহেতু ওরা কোনো পুজো আর্চা বা যাই হতো ওরা পাড়ার লোকেদেরকে বলতো, জানাতো। কিন্তু এবারে যেটা হলো, ওদের বাড়িতে পুরোহিত ঢুকতে দেখা গেল, তাও 1টা 2টো নয় 3টে, কিন্তু ওরা কিন্তু কাউকে বললো না, মানে পাড়ার কাউকে ইনভাইট করে। এবার সবাই ভেবেছে হয়তো পারিবারিক কোনো মনস্কামনার পুজো হতে পারে বা কিছু একটা হয়তো আছে, সেই জন্য হয়তো ওরা বাইরের লোককে বলেনি। তো এটা নিয়েও কারণ মনে আর সেভাবে কোনো প্রশ্ন এলো না। এরপর থেকে যেটা হতে লাগলো, ওই বাড়িতে মাঝে মধ্যেই কিন্তু 3টে পুরোহিতকে ঢুকতে দেখা যেত। এবার ওই যে 3টে পুরোহিত মাঝে মধ্যেই আসতো ওই বাড়িতে, তাদেরকে কিন্তু ওই বাড়ির কেউই গাড়ি করে নিয়ে আসতো, আর যেই পুজো হয়ে যেত তাদেরকে আবার গাড়ি করে দিয়ে আসতো। এবার একদিন ওদেরই মধ্যে, মানে ওই পরিবারেরই একটি ভাইকে পাড়ার একজন আর কি জিজ্ঞেস করে যে তোমাদের বাড়িতে কোনো পুজো আর্চা হচ্ছে? তো তখন প্রথমে না সে একটুখানি ভড়কে যায় যে হঠাৎ করে এই কথা কেন জিজ্ঞেস করছে, এবং তারপরে যখন সে একটু নিজেকে প্রস্তুত করে ফেলে তখন সে বলে যে ওদের যে এক আত্মীয়ের জন্য ওরা সম্বন্ধ দেখছে, তো সেই বিষয়ে নাকি মানে ওদের মধ্যে ওই কুণ্ডলী মেলানো এইসবের অনেক ব্যাপার থাকে, তো তো সেই জন্য নাকি আসে। এবার এই বিষয়টা ওই বাড়ির একটি ছেলে বলার পরেও পাড়ায় কয়েকজনের কিন্তু এই বিষয়টা বিশ্বাস হয় না। তার কারণ হচ্ছে, ওইভাবে দরজা জানলা বন্ধ করে কোনো একজন পুরোহিত বা যে 3জন পুরোহিত এখানে আসে, তারা মানে বিয়ের কুণ্ডলী মেলানোর জন্য আসবে, এইটা খুব একটা কারোর কাছে বিশ্বাসযোগ্য বলে মনে হয় না। আর এই কাজের জন্য 3টে পুরোহিত 4-5 ঘন্টার জন্য ওদের বাড়িতে আসতো, এবং ওরা সবসময় দরজা জানলা বন্ধ রেখে বিষয়টাকে মানে খুব গোপন রাখার চেষ্টা করত। এই বিষয়টা কিন্তু সকলেরই আস্তে আস্তে নজরে পড়ে যায়। তো এরপরে একদিন একটা মানে বেশ ভয়ের একটা ঘটনা ঘটে। ভয়ের ঘটনা আমি কেন বলছি সেটা আপনারা পরে যত আরও আগে শুনবেন ঘটনাটা বুঝতে পারবেন। তো একদিন কি হয়, তখন রাত প্রায় ওই 12টা মতো বাজে। এবার ওদের ওই যে পাড়াটা ছিল, আমি বললাম যেটা নূপুর লিখেছে, যে ওদের পাড়াতে প্রায় প্রত্যেকেরই কোনো না কোনো ব্যবসার সাথে যুক্ত, মানে মোস্ট অফ দ্য পিপল আর কি। তো সবারই বাড়িতে আর কি একটু দেরিতে শোয়ার ব্যাপার ছিল, কারণ ব্যবসার কাজ সেরে সবাই বাড়িতে আসতো, তো খাওয়া দাওয়া করতে সবারই একটু লেট হয়ে যেত। এবার সেই দিনকে মানে ওয়েদারটাও মোটামুটি ভালোই ছিল, তো ব্যালকানির দিকে ওদের বাড়িতে, তো ব্যালকানির দিকে আর কি লোকজন একটু খাওয়া দাওয়ার পর একটুখানি পায়চারি করা বা একটু দাঁড়ানো, একটু গল্প গুজব করা, এগুলো করতো। এবার হঠাৎ করেই একটি জিনিস ওদের চোখে পড়ে, যে ওই বাড়িটা থেকে এমনি তো দরজা জানলা সমস্ত কিছু বন্ধই থাকতো, আর রিসেন্ট ডেজে ওদের লোকের সাথে মেলামেশাটাও একেবারেই কমে গেছিল। তো একজন হঠাৎ করে খেয়াল করে যে ওদের ঘরের রান্নাঘরের দিক থেকে ধোঁয়া বেরোচ্ছে। এবার এটা দেখে সকলের একটুখানি অদ্ভুত লাগে যে রান্নাঘরের জানলার দিক থেকে, জানলাটা বন্ধ কিন্তু জানলার পাশ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। এবার ওরা যথেষ্ট একটা অভিজাত ফ্যামিলি, তো ওদের প্রপার কিচেন চিমনিও ইনস্টল করা আছে, তো ওইভাবে প্রথম কথা ধোঁয়া বেরোনোর কথা নয়। তারপরেও যদি আমি ধরে নিই যে ওদের কিচেন চিমনিটা কোনো কারণে হয়তো কাজ করছে না বা কিছু, তাতেও ওইভাবে ধোঁয়া কিন্তু বেরোনোর কথা নয়। এবার স্বাভাবিকভাবেই যারা যে ফ্যামিলিটা প্রথম এটা লক্ষ্য করে তারা না দেখে একটু অবাক হয়ে যায়, এবং তারা কি করে, তাদের পাশের যে বাড়ি ছিল তাদেরকে ফোন করে বলে যে ওর বাড়ি থেকে এরকমভাবে ধোঁয়া বেরোচ্ছে। তো এবার দুটো ফ্যামিলি যখন এরকম দেখেছে, তো তারা তখন ভাবে যে আরে কোনো দুর্ঘটনা ঘটলো না তো, হয়তো ওরা বুঝতে পারছে না, হয়তো অন্য ঘরে রয়েছে, আর বিশাল বাড়ি ওদের, তো কোনো কারণে হয়তো কিচেনে আগুন লেগে গেছে। এবার সঙ্গে সঙ্গে পাড়ার 2-3টে লোক মিলে ওদের বাড়ির সামনে গিয়ে দরজা নক করছে, মানে বেল ঠেল দিচ্ছে। তো তখন বলছে ধোঁয়া আগুন এরকম করে সব বলছে, আর যে গন্ধটা বেরোচ্ছে সেই গন্ধটাও কিন্তু বেশ একটা হালকা পোড়া কিছুর গন্ধ।
এবার সঙ্গে সঙ্গে ওই বাড়ির লোকেদেরকে ইনফর্ম করেছে। এবার সঙ্গে সঙ্গে ওই বাড়ি থেকে ওই বাড়ির যে ছেলে, তো সেই ছেলে আর একজনের যে আর এক বৌমা, সে বেরিয়ে এসছে। বেরিয়ে এসে বলছে যে না না, আমাদের কিচেনে একটা আগুন লেগেছিল, কিন্তু সেটা ঠিক হয়ে গেছে, আমরা নিভিয়ে দিয়েছি। মানে ওরা আর কি ফায়ার ব্রিগেডকে ফোন করতে যাবে, এরকম একটা কন্ডিশন। তো সবাই দেখছে যে ধোঁয়া কিন্তু তখনও রয়েছে, মানে একদম পাশের যে বাড়িটা, তারা কিন্তু বেশ বুঝতে পারছে তখনও ধোঁয়া বেরোচ্ছে। কিন্তু বাড়ির যে লোক, বাড়ির যে ছেলেটি বেরিয়েছে বা তার যে ওয়াইফ বেরিয়েছে, তারা কিন্তু মানে খুব একটা চিন্তিত নয় বিষয়টা নিয়ে। আর সত্যি কথা বলতে ঘরের মধ্যে যখন এরকম ঘটনা ঘটে, সবাই দরজা জানলা কী করবে, খুলে দেওয়ার চেষ্টা করবে, কারণ ওই ধোঁয়াটা, পোড়া গন্ধ, ধোঁয়া, সেটা তো ঘরের মধ্যে ছড়িয়ে যাবে। তো পাড়ার লোকেরা একটুখানি অবাকই হলো। প্রথম কথা হচ্ছে ওরা একটু ভয় পায়নি বা ওরা একটু ঘাবড়েনি। আর দ্বিতীয় কথা হচ্ছে ওদেরকে যখন বারবার বলা হচ্ছে যে তোমরা দরজা জানলাটা খুলে দাও, কারণ এইভাবে মানে এরকমভাবে একটা আগুন লেগেছে, ঘরের মধ্যে সেই ধোঁয়াগুলো থাকবে, আর এটা তো কখনোই হয় না যে মানুষ এরকম হলে আগে সবার আগে দরজা জানলাটা খুলবে। তো ওরা তখন একটা খুব অদ্ভুত কথা বলে। তো ওরা বলে যে না না, আগুন নিভে গেছে, ধোঁয়াও সেরকম নেই, আসলে মানে এরকম একটা জিনিস হয়েছিল, আমাদের ঘরে একটা রান্না হচ্ছিল, তো সেই রান্নাটা চাপিয়ে ভুলে গেছিল, তো সেই জায়গা থেকেই গন্ধটা আসছে। আর ওরা নাকি দরজা জানলা এই কারণে খুলছে না, তার কারণ হিসেবে ওরা যেটা বলে যে আশেপাশে বাড়িঘর রয়েছে, সেই ঘরে ওই পোড়া গন্ধ চলে যাবে, তো সেই কারসি বশত নাকি ওরা দরজা জানলা খুলছে না। এবার এই কথাটা যখন ওরা শোনে, পাড়ার বাকি লোকেরা, তারা না খুব অবাক হয়ে যায় যে এটা আবার কি ধরনের কথা। আর তখনও অবধি কিন্তু পুরোপুরি ওই গন্ধটা যায়নি, তখনও বেরোচ্ছে, ওই ধোঁয়া বেরোচ্ছে। এবার পাড়ার লোকেরা একটুখানি মানে বিরক্তই হয় মনে মনে, যে আবার কীরকম, আমরা ভয় পেয়ে গিয়ে এত কষ্ট করে এদেরকে বললাম, আর এদেরকে দেখে মনে হচ্ছে কোনো কিছু গায়েই লাগছে না, কোনো ব্যাপারই না। এটা কিন্তু সবারই একটু অড লাগে। যাই হোক, এরপরে যে যার ঘরে চলে যায় এবং ওই গন্ধটা অনেকটা কমে যায়। এর কিছুক্ষণ পরে, প্রায় 30-35 মিনিট পরে, আবার ওই বাড়ির, এবার কিচেন নয়, অন্য একটা ঘর থেকে দেখছে ওরকম জানলার নিচ দিয়ে, দরজানলা তো বন্ধ, জানলার নিচ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। এবার না লোকজনের মানে মানে যে ফ্যামিলিতে আর কি দেখেছে, তারা আর কি পোড়া গন্ধ পেয়েছে, এবার মানে ব্যালকানিতে এসে দেখছে সেটা অন্য বাড়ি। মানে ওদের বাড়িটা তো অনেকটা বড় চওড়া ছিল, তো যারা কিচেন থেকে প্রথম দেখেছে যে কিচেনের দিক থেকে ধোঁয়া বেরোচ্ছে, এবারে কিন্তু তারা দেখতে পায়নি। রাস্তার উল্টো দিকে যাদের বাড়ি, তারা দেখতে পাচ্ছে যে একটা বেডরুমের জানলার পাশ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, এবং সেই ধোঁয়া থেকেও কিন্তু বেশ পোড়া পোড়া একটা গন্ধ বেরোচ্ছে। এবার না মানুষ মানে ওরা তখন সঙ্গে সঙ্গে পাড়ায় ওদের মানে একটা গ্রুপ ছিল, কমিউনিটি ছিল, তো সেখানে লিখেছে যে ওই বাড়িটা থেকে আবার এরকম ধোঁয়া বেরোচ্ছে। এবার আবার পাড়ার লোকজন বেরিয়েছে। এবার পাড়ার লোকজন বেরিয়ে না ওদেরকে একটুখানি কড়াভাবে বলেছে যে কী ব্যাপার, তোমাদের ঘর থেকে এরকম আগুন ইয়ে হচ্ছে, আগুন ঠাগুন কোথাও লেগেছে নাকি, তাহলে আমরা এক্ষুনি ফোন করছি। মানে পাড়ার লোক তখন জাস্ট ফোন করতে যাবে, আর তখন বাড়ির মোটামুটি অনেক লোকজন বেরিয়ে এসেছে ওই বাড়ির। মানে তখন কিন্তু ওই বাড়ির 3 ছেলে, ছেলের বউ, এরা সবাই ছিল। তো সবার চিন্তা হচ্ছে, কারণ ওদের বাড়িতে অনেক বাচ্চাও রয়েছে, সবারই বয়স ওই 7 থেকে 7, 8, 13, এরকম 12 এরকম বয়স। তো বাড়িতে বাচ্চাদেরকে কেউ দেখতে পাচ্ছে না। তো তখন ওরা বলছে না না, বাড়িতে আগুন কিছু ওরকম লাগেনি, আসলে আমরা মানে বিভিন্ন রকমের আর কি ওরা কথা বলতে থাকে। একজন বলে যে একটা রান্নাঘরে চাপানো হয়েছিল, ভুলে গেছিল, সেটার জন্য ধোঁয়া বেরিয়েছে। তারপরে আর একজন বলছে যে ওই জিনিসটাকে ওরা আবার ঘরে এনেছে, সেটা নাকি তখনও জ্বলছে, সেই জন্য ঘর থেকে ধোঁয়া বেরোচ্ছে। এবার পাড়ার লোকজন যখন জিজ্ঞেস করছে তোমাদের বাড়িতে তো ছোট ছোট ছেলে মেয়েও রয়েছে, তাদের অসুবিধে হচ্ছে না এরকম ধোঁয়ায়? তো তখন এক ভাই বলে যে না, ওরা সমস্ত মানে যারা আর কি ওই 3 ছেলে তাদের যে ছেলে মেয়েরা রয়েছে, তারা নাকি সবাই তাদের ওই দাদু ঠাকুমা যে বিকানিরে থাকে, সেইখানে তারা গেছে। এবার সেই সময় একটা ছুটি চলছিল, কিছু একটা স্কুলে ছুটি ছিল। তো ভেবেছে যে ঠিক আছে, ছেলে মেয়ে নাই থাকতে পারে, কিন্তু বাড়ির এতগুলো লোক, তারা এরকম ধোঁয়ার মধ্যে থাকছে কি করে? এবার ব্যাপারটা যেটা হলো সেটা হচ্ছে, ঠিক ওদের বাড়ির পাশে যে বাড়িটা ছিল, সেই বাড়িটাও বেশ বড়।
তো তারা বলছে যে না, তোমাদের বাড়িতে নিশ্চয়ই কোথাও আগুন লেগেছে, তোমরা বুঝতে পারছো না, আমি কিন্তু এবার ফায়ার ব্রিগেডে ফোন করব। এবার অদ্ভুত বিষয় হচ্ছে যে ফ্যামিলির লোকগুলো বা তাদের স্ত্রীরাও যথেষ্ট ভালো করে মানুষের সাথে কথাবার্তা বলতো, খুব হাসি খুশি মেজাজে থাকতো, তারা না এই ফায়ার ব্রিগেডে কিছুতেই ফোন করতে দিতে চাইছে না। এবং তারা মানে ওই ফোন করার নাম শুনলেই কিরকম একটা রেগে যাচ্ছে, বলছে না কোনো দরকার নেই, আমাদের বাড়ির সমস্ত ঠিক আছে, আমাদের বাড়ির ভিতরেও আমাদের ফোম ঠোমের ব্যবস্থা করা আছে, সব নিভানো আছে, সব ঠিক আছে, এটা শুধু জাস্ট ধোয়া। এবং এই বলে ওরা সঙ্গে সঙ্গে পুরো ফ্যামিলির লোকজন আবার ঘরের ভিতরে ঢুকে গেল এবং পাড়ায় এটা নিয়ে ব্যাপক একটা উত্তেজনা সৃষ্টি হলো ওই বাড়িগুলোর মধ্যে। তারা বলছে যে কেমন লোকজন, ঘরের মধ্যে যদি আগুন লেগে থাকে বা কোনো কারণে লাগতেই পারে, অসাবধানতা বশত বা কোনোভাবে হয়তো দুর্ঘটনা ঘটে গেছে, কিন্তু ঘটনা হচ্ছে যে এরা সবসময় চাপতে চাইছে কেন? আর সবাই মানে বাড়ির ভিতরে ঢুকে গেল, ঘরের একবারে পুরো বাড়িটার একটা দরজা জানলাও খোলা নেই, তাহলে ধোঁয়াটা বেরোবে কোথা থেকে? আর এই লোকজনগুলো এই ধোঁয়ার মধ্যে আছে কি করে? রীতিমতো পোড়া গন্ধ বেরোচ্ছে। তো তখন এবার ভাবছে যে ওরা যথেষ্ট অভিজাত ফ্যামিলি, এবার ফট করে কেউ পাড়ায়, ওরা যেখানে বারণ করেছে যে কোনো ফায়ার ব্রিগেড ডাকার দরকার নেই, সেখান থেকে নিজেরা পাকামো করে যদি আবার ওরকম ডাকে, তারপরে যদি ওরা কিছু একটা কথাবার্তা বলে, সেটা একটা খারাপ বিষয় হয়ে যেতে পারে। তো এইসব নানান চিন্তা করে ওরা তখনও মানে বাইরে দাঁড়িয়ে রয়েছে যে যদি দেখে যে কোনো আগুনের শিখা দেখা যাচ্ছে বা বেশি ধোঁয়া বেরোচ্ছে, তাহলে ওরা ইনফর্ম করবে। এবার এই করে করে রাত প্রায় 1:30-2 হয়ে গেল। এবার রাত 1:30-2 হয়ে গেল এবং যখন রাস্তার মাঝখানে ওখানে ওরা দাঁড়িয়ে রয়েছে, মাঝে মধ্যেই কিন্তু ঘরের ভিতর থেকে মানে বিভিন্ন রকমের ওরা আওয়াজ পাচ্ছে, মানে জিনিসপত্র সরানো বা এরকম কিছু একটা আওয়াজ পাচ্ছে। এবং পুরো বিষয়টাকে দেখে পাড়ার লোকের একটা জিনিস বুঝে গেল যে কিছু তো সমস্যা আছে এই পরিবারটায়। কারণ এদেরকে এতবার করে আমরা হেল্প করার চেষ্টা করছি, আমরা জানার চেষ্টা করছিলাম, ওরা কেমন একটা বিরক্ত হচ্ছিল। যখনই আমরা বলছি যে ঠিক আছে জল দিলে ফায়ার ব্রিগেডে আসবে, জল ঠল দেবে, ওরা সঙ্গে সঙ্গে আগুনটা নিভিয়ে দেবে। আর সব থেকে বড় যে খটকাটা লাগে, কেউ দরজা জানলা খুলছে না, আছে কি করে? তো এরপরে যেটা হলো, পাড়ার লোকজন দেখছে যে না, ধোঁয়া সেই অর্থে আর বেরোচ্ছে না, কিন্তু খুব হালকা হালকা একটা স্মোক কিন্তু রয়েছে। তো ওই বাড়ির আশেপাশেও বাড়ি ছিল, তো সেই বাড়ির লোকগুলো বলল যে না, এইভাবে মানে কেউ নিজের ঘরে দরজা জানলা বন্ধ করে রাখতেই পারে, কিন্তু আমাদেরও বাড়িগুলো পাশাপাশি রয়েছে, একটা যদি দুর্ঘটনা ঘটে, একটা যদি বড়সড় অগ্নিকাণ্ড হয়, তখন কিন্তু আশেপাশের বাড়িতেও কিন্তু তার এফেক্ট পড়বে। তো সেই কথা চিন্তা করে ভাবলো যে না, আমরা ওদেরকে ডাকি এবং ওদেরকে বলি জোর করে আমাদেরকে ওদের ওই ঘরের দরজা জানলা খোলাতে হবে, বা আমাদের বাড়ির ভিতরে গিয়ে দেখতে হবে কি অবস্থা হচ্ছে। কারণ ওরা বহুদিন থেকেই একটু আলাদা আলাদা থাকছে, কারোর সাথে খুব বেশি কথাবার্তা বলছে না, তো কিছু তো একটা ব্যাপার আছে। তো সেই করে রাত 2টো নাগাদ পাড়ার কিছু পুরুষ মানুষ তারা ওদের বাড়ির নিচে আবার কলিং বেল প্রেস করে এবং ওদেরকে একটু কড়াভাবে বলে যে চলো আমরা তোমাকে হেল্প করছি, আমরা বালতি ফালতি নিয়ে এসেছি, বালতি করে জল ঠল নিয়ে এসে বলছে যে চলো, নিশ্চয়ই কোথাও তোমাদের আগুন রয়েছে, আমরা তো সবাই এক পাড়াতে এত বছর ধরে রয়েছি, আমাদের সামনে না বলার কি আছে। এবার অদ্ভুত বিষয় হচ্ছে যে যে ফ্যামিলিটা এত ওয়েলকামিং ছিল, যারা মানুষের সাথে এত ভালোভাবে কথা বলতো, পাড়ার অনেক লোকই ওদের বাড়িতে অনেকবারই গেছে বিভিন্ন পুজো আর্চা অনুষ্ঠানে, এবারে দেখছে যে ওরা হেল্প করতে চাইছে, কিন্তু এই বাড়ির লোকগুলো কোনোভাবেই ওদেরকে ভিতরে ঢুকতে দিতে চাইছে না। বারবার বলছে না ঠিক আছে, অনেক রাত হয়েছে, তোমরা যে যার মতো শুয়ে পড়ো, কোনো অসুবিধে নেই। কিন্তু এই ব্যবহারটা এই পাড়ার লোকেরা বহুদিন থেকেই দেখছে, কিন্তু এবারে যেন ওদের মনে হলো যে না, কিছু একটা বড়সড় গন্ডগোল আছে। এবং এক কথায় জোর করেই পাড়ার লোকজন এবং আরও কিছু মহিলা ছিল, তারা ওদের ঘরে ঢুকলো, সে ওরা কিছুতেই ঢুকতে দেবে না, এরকম একটা ব্যাপার। এবং ঢুকে ওরা দেখছে যে একতলায় কিছু নেই, একতলা একদম ঠিক আছে। এবার যখন দোতলায় গেছে, দেখছে যে কিচেনের সামনের অনেকটা জায়গায়, মানে যে গ্যাস স্টোভটা রয়েছে সেই জায়গায় কিছু একটা স্তূপ করে রাখা, এবং সেখান থেকে একটা পোড়া গন্ধ আছে, কিন্তু সেটা নিভে গেছে, সেটার কোনো পোড়া কিছু নেই। এবং ওরা বলতে চাইছে যে রান্নাঘর থেকে আগুন নাকি অন্য ঘরটায় গেছে, তখন আর কি ঢোকার পরে বলছে। এবার সব থেকে মজার বিষয় হলো,
যে রান্নাঘরে আগুন লেগেছিল প্রথমে, সেই ঘরে কিছু রান্নাঘরে, মানে বিশাল বড় ওদের রান্নাঘরটা, তো সেখানে মানে কিছু জিনিস যে পোড়ানো হয়েছে সেটা বোঝা যাচ্ছে, পুড়ে গেছে বা পোড়ানো হয়েছে, যাই হোক। এবার পুরো ঘরের মধ্যে বিক্ষিপ্তভাবে বেশ কিছু জিনিসপত্র ছড়ানো, যেগুলো খুব স্বাভাবিক জিনিস নয়। মানে ধরুন, যেটা উনি লিখেছে ইমেলে, যে কিছু অদ্ভুত টাইপের শুকনো ফল, সেটার মধ্যে কিছু একটা মানে লাগিয়ে শুকনো কিছু মানে পাতা দিয়ে মোড়ারও কিছু জিনিস রয়েছে, এবং সেগুলো বস্তা বস্তা করে ঘরের বিভিন্ন জায়গায় রাখা রয়েছে। এবং যখন পাড়ার লোকেরা ওদেরকে জিজ্ঞেস করছে যে এই শুকনো পাতা দিয়ে কিছু মানে ফল, তারপরে কিছু নারকোলের মালা, এই ধরনের অদ্ভুত টাইপের কিছু জিনিস, এগুলো কেন ঘরের মধ্যে রাখা, তো তখন ওরা বলছে যে এগুলো নাকি ওদের নয়, ওই যে পুরোহিত এসেছিল পুজো টুজো করতে, তো তারা নাকি এসে রেখে গেছে, তারা আবার নিয়ে যাবে। এবার কিছুতেই আর ঘরে যেতে দিচ্ছে না। এবার লোকজনও একটুখানি মানে ইমপেশেন্ট হয়ে পড়ছে যে আগুন লাগতেই পারে, কিন্তু আর ঘরের মধ্যে না রীতিমতো, যেহেতু দরজা জানলাগুলো খোলা হয়নি, ওরা খোলেনি, সেই জন্য ঘরের মধ্যে একটা পুরো হেজি হয়ে আছে, মানে ওই যে ধোঁয়াটা সৃষ্টি হয়েছে সেই ধোঁয়াটা তো বেরোতে পারছে না। যাই হোক, তো গিয়ে লোকজন একটুখানি বলে ওদেরকে বলে দরজা জানলাটা খোলায়, তারপরেও ঘরটা রীতিমতো সাফোকেটিং হয়ে গেছে। এর মধ্যে আবার একটা দুটো ঘরের মধ্যে ওই দরজালা বন্ধ অবস্থা, এবার এসি চলছে। যাই হোক, তো লোকজন যখন একটুখানি রেগেই গেছে, এবং তখন দেখছে যে অন্য যে বেডরুমটা থেকে আর কি ওরকম বেরোচ্ছে ধোঁয়ার গন্ধ, সেই বেডরুমের ডিস্টেন্স ওই রান্নাঘর থেকে কিন্তু বেশ অনেকটা। সেই জন্য রান্নাঘরে আগুন লাগলো এবং সেটা থেকে নাকি ওই বেডরুমে আগুন লেগেছে কোনো কিছুতে, এইটা যদি সত্যি হতো তাহলে এত দূরের বেডরুমে কখনোই রান্নাঘর থেকে আগুনটা লাগতে পারতো না, বা পুরো মধ্যবর্তী পুরো জায়গাটাতেই আগুনটা লাগার কথা। এবার ওদেরকে যখন পাড়ার লোকেরা বলছে যে আপনাদের ঘরে এই ঘরটা থেকে এরকম গন্ধ বেরোচ্ছে, তো এই ঘরটা খুলুন, ওরা কিছুতেই ঘর খুলবে না। এবং সবাই যখন প্রশ্ন করছে যে তোমরা বলছো যে রান্নাঘর থেকে আগুনটা লেগেছে, রান্নাঘর থেকে এত দূরের বেডরুমে কি করে লাগলো, তাহলে তো পুরো জায়গাটাতেই আগুন থাকতো, পুরো বাকি ঘরের বিভিন্ন জায়গায় কোনো আগুন নেই, তো ওরা কিছুতেই ওই ঘরটা খুলবে না। এবার লোকজনও একটুখানি এবার রেগে যাচ্ছে যে কি ব্যাপার। তো অনেক কষ্ট করে যখন ওদেরকে বলে কয়ে যখন ঘরটা খোলা হলো আলটিমেটলি, তো তখন দেখছে যে ওই ঘরের মধ্যে একটা বড় যে যোগ্য পাত্র যেগুলো হয়, তামার একটা বড় যোগ্য পাত্র রয়েছে, এবং পুরো ঘরটায় মানে ওদের খাট বা যা ওদের আসবাবপত্র ছিল সেগুলোকে সরিয়ে একটা সাইড করে দেওয়া হয়েছে। এবং তারপরে ওই যজ্ঞের যে কুণ্ডটা ওরা করেছে, মানে আর কি ওই রেডিমেড যে যজ্ঞপাত্র পাওয়া যায়, তো সেরকম একটা যজ্ঞপাত্রের মধ্যে কিছু একটা যজ্ঞ টাইপের কিছু হয়েছে, এবং সেখানে তখনও নিভু নিভু করে ছাই ভস্য জ্বলছে, খুবই নিভু নিভু, কিন্তু তখনও জ্বলছে, পুরোপুরি থামেনি। আর ঘরের চারিদিকে বিভিন্ন রকমের জিনিসপত্র ছড়ানো। এবার এটা দেখার পরে লোকজন তো খুব অবাক হয়ে গেছে যে ওদের ঘরে কোনো পুজো আর্চা হচ্ছে বা যজ্ঞ হচ্ছে, সেটা হতে পারে, কিন্তু তাই বলে এভাবে দরজা জানলা বন্ধ করে কে যজ্ঞ করে, আর এত রাতের বেলা এরকম করে করছে। আর যদি সেটা হয়েও থাকে, সেটা তাহলে ওরা সরাসরি বলতে পারতো, এতবার করে আমরা জিজ্ঞেস করেছি, ওরা কেন বিষয়টা পুরোপুরি চেপে গেল। এবং এরপরে না ওই বাড়ির যে যারা ছেলে ছিল তারা না মানে এবার একটুখানি রুড হয়ে যায়। তারা তখন পাড়ার লোকেদেরকে বলে, দেখুন আপনাদের শান্তি হয়েছে তো আপনাদের কারোর বাড়ির কোনো ক্ষতি হবে না, আর যদি কিছু আপনাদের মনেও হয় যে কোনো কিছু ক্ষতি হলো বা কিছু, আমরা আপনাদেরকে ক্ষতিপূরণ দিয়ে দেবো। এবং এই বলে মানে ওরা সরাসরি তাড়িয়ে দেয় না, কিন্তু বুঝতেই পারে যে ওরা প্রচণ্ড রেগে গেছে পাড়ার লোকেদের উপরে। এবং যখন ওরা পাড়ার লোকেরা যখন বেরিয়ে যাচ্ছে, তখন দেখছে যে বাড়ির যে বউ যারা রয়েছে তাদের চোখ মুখ যেন কীরকম একটা মানে একটা উৎকণ্ঠা, একটা ভয়, একটা স্ট্রেস, সব কিছু মিলিয়ে ওদের একটা অন্য রকমের অবস্থা। এবার সেই দিনটায় রাতের বেলা যে যা যা দেখলো পাড়ার লোকেরা, ওরাও কিছু বুঝতে পারলো না যে ব্যাপারটা অ্যাকচুয়ালি কী হচ্ছে। তো এরপরে পাড়া থেকেই ভাবা হলো যে না, ওদেরকে এবার সরাসরি জিজ্ঞেস করতে হবে, কারণ এই বিষয়টা ঠিক হচ্ছে না।
তো তখন যেটা হলো, পাড়ার লোকেরা আর কি সেই সেই কয়েক ঘন্টার কিছু বললো না, ভোর হতেই ওই বাড়ির ছেলেদেরকে বললো, আচ্ছা তোমরা বলো তোমাদের কি হচ্ছে ঘটনাটা। ওদিন মানে এতদিন কি হয়েছে, এতদিন এরা বুঝতে পেরেছে, কখনো সরাসরি ওদেরকে কিন্তু কিছু জিজ্ঞেস করেনি। তো এবারে ওরা যেটা করলো, যে সরাসরি জিজ্ঞেস করছে যে কি ব্যাপার হয়েছে, যদি তোমরা সরাসরি বলো তো খুব ভালো কথা, না হলে কিন্তু আমরা মানে এবার এটাকে ব্যাপারটাকে নিয়ে আমরা একটু কিন্তু ভাববো, কারণ পাড়ার মধ্যে এরকমভাবে তোমরা ঘরের মধ্যে কি করছো এরকম, যাতে এরকম ধোঁয়া বেরোচ্ছে, এতে তো কোনো বড়সড় দুর্ঘটনাও ঘটে যেতে পারে। তো প্রথম দিকে কিন্তু ওই বাড়ির ছেলেরা মানে প্রচণ্ড আর কি এগুলো শুনে খুব রাগ করে, যে আমাদের বাড়ি, আমরা এটা করছি, তোমাদের কি সমস্যা হচ্ছে, এরকম নানান কথাবার্তা বলতে থাকে। কিন্তু ওই বাড়ির যে এক বউ ছিল, সেই বউ কিন্তু মানে মনে হচ্ছে যেন সে আর চেপে থাকতে পারছে না, এরকম টাইপের। তো সে না তখন হঠাৎ করে খুব কান্নাকাটি শুরু করে দেয়। তো তারপরে তাকে তো নিয়ে ভিতরে চলে যাওয়ার জন্য বাড়ির ছেলেরা বলছে। তো সেই সময় কিন্তু ওইখানে একটা বচসা সৃষ্টি হয়, কারণ পাড়ার লোকেরা ভাবছে যে এখানে নিশ্চয়ই ওই যে বউটি কান্নাকাটি শুরু করে দিচ্ছে তার উপরে অত্যাচার হচ্ছে বা কিছু একটা এরকম ঘটনা ঘটছে। তো সেখানে একটা বচসা সৃষ্টি হয়, এবং সেই বচসা হতে হতেই তখন পাড়ার লোকের ওদের উপরে চাপ দিতে থাকে যে কি হয়েছে সেটা তোমাদেরকে বলতে হবে। এরপরে যেটা ওরা জানতে পারলো, সেটা খুবই অদ্ভুত একটা বিষয়, যেটা আপনাদের শুনলেও হয়তো মনে হবে যে এইরকম ঘটনাও ঘটতে পারে। দেখুন, ওই ফ্যামিলিটা কিন্তু যথেষ্ট ধার্মিক ফ্যামিলি ছিল এবং খুব ভালো ফ্যামিলি ছিল, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ওদের ভালো ব্যবসা বাণিজ্য চলছিল, সবই ঠিক ছিল। কিন্তু কি হয় জানেন তো, মানে অনেক সময় কিছু মানুষের ক্ষেত্রে এটা হয় যে তারা কোনো একটা মুহূর্তে কোনো একটা লোভের বশবর্তী বা খুব বিশাল বড় কোনো একটা জিনিস প্রাপ্তির জন্য তারা কিন্তু মনে করতে থাকে যে তারা শুধুমাত্র কষ্ট করে বা কর্মের মাধ্যমে হয়তো অত বড় অ্যাচিভমেন্ট তাদের পক্ষে করা সম্ভব নয়। তো সেই জন্য তারা এমন কোনো পথের বশবর্তী হয়ে পড়ে যে পথটা আদতে সঠিক পথই নয়, বা যে পথটায় প্রচুর পরিমাণে কিন্তু এমন কিছু থাকে যেগুলো আদতে মানুষের ভালো করে না, খারাপই করে। এই যে 3 ভাই ছিল, এই 3 ভাই কিন্তু এরকমই একটা লোভের বশবর্তী হয়ে তারা জীবনে কিন্তু একটা খুব মারাত্মক দিকে পথ বাড়িয়েছিল, যেটা আমি এবার আপনাদেরকে বলছি, যেটা ওরা মানে অনেক চাপ দিয়ে অনেক ঝামেলা হয় তারপর যেটা জানতে পারে, যে এই 3 ভাইয়ের একজন পরিচিত ব্যক্তি ছিল। তো সেই পরিচিত ব্যক্তি ওদের ব্যবসায়িক সূত্রেই আলাপ। এবার সেই যে লোকটি ছিল, সেই লোকটি অস্ট্রেলিয়ায় কোনো একটা জায়গায় কোনো একটা ব্যবসার সাথে যুক্ত। এবার সেই লোকটার থেকে এরা অনেক কিছু জেনেছে। তো এরাও তখন ভাবে যে আমরা মানে ওদের আর কি যা ব্যবসা বাণিজ্য যা আছে সব কিছুই রাজস্থানের মধ্যে। তো তখন ওই 3 ভাই বলে যে আমরাও এরকম মানে আপনি যেরকম অস্ট্রেলিয়ায় বিজনেস করছেন আমরাও সেটা করতে চাই। তো সেটার জন্য প্রচুর পরিমাণে টাকা পয়সার দরকার হয়। এবার সেই পরিমাণ টাকা পয়সা ওদের কাছে সেই মুহূর্তে মানে ওটা অনেকটা টাকার ব্যাপার ছিল। তো ওরা নাকি 3 ভাই যখন এই টাকাটার বিষয়টা বুঝতে পারে যে কতটা টাকা ওদের দরকার, তো তখন ওরা ক্যালকুলেশন করে দেখে যে এটা যদি করতে হয় তাহলে ওদের যা বিষয় সম্পত্তি আছে, যা কিছু আছে, তার প্রায় 80 থেকে 90% ওদেরকে মানে বেচে দিতে হবে, বা কোনো একটা ভাবে একটা বিশাল টাকা পয়সার ব্যাপার, সেটা বেচবে কি বন্ধক রাখবে সেটা পরের কথা। কিন্তু সেই পরিমাণ টাকা কিন্তু ওদের কাছে নেই যতটা টাকা নিয়ে ওই বিদেশে ব্যবসার ক্ষেত্রে নামতে হতে পারে। তো তখন ওরা ভাবতে থাকে যে কি করা যায়, এবং এই ভাবনা চিন্তার মধ্য থেকেই ওরা একটা খোঁজ পায় যে কোনো একজন মানে পুরোহিত বা যারা এই ধরনের কাজকর্ম করে তাদের মানে যেহেতু ওরা খুব ধার্মিক ছিল, পুজো আর্চা এমনি করতো, কিন্তু ওই যে বলে না যে ভগবানের প্রতি ভরসা, নিজের প্রতি আত্মবিশ্বাস, এইগুলোর উপরে ভর দিয়েও তো মানুষ অনেক কিছু করে। কিন্তু ওদের তখন মনে হয় যে যত তাড়াতাড়ি সম্ভব সেই পরিমাণ টাকা ওদেরকে জোগাড় করে ওদেরকেও সেই অস্ট্রেলিয়াতে সেই বিজনেসের জন্য ওরা আর কি বিজনেসটা শুরু করবে। তো সেই জন্য ওরা ভাবে যে এমন কিছু করব যাতে আমাদের সেভিংসগুলোও থাকে, সেখান থেকেও টাকা পয়সা আমাদেরকে সরাতে না হয়, অথচ ওদের হাতে এতটা টাকা চলে আসবে যে সেটা দিয়ে ওরা ইজিলি বিদেশে ব্যবসা করতে পারে। তো সেই জন্য ওরা
এরকম এক পুরোহিতের সন্ধান পায়, যে পুরোহিত নাকি ওদেরকে বলেছিল যে কিছু ওদের রিচুয়াল বলে যেগুলো করলে নাকি ওদের একটা বিশাল অর্থপ্রাপ্তি হবে। এবং অদ্ভুত বিষয় হচ্ছে যে এই জিনিসটা ওরা বহুদিন আগে থেকেই করা শুরু করে, এবং তার জন্য প্রথমে বলে যে বাড়ির কোনো একজন ব্যক্তির, মানে সব থেকে যে বড় আর কি, তার হাত হোক বা গলা হোক বা এরকম কোনো একটা জায়গা থেকে একটু রক্ত লাগবে। এবং আমি যখন ঘটনাটা বলছিলাম, আমি মাঝখানে মানে এই ঘটনা আমি বলেছিলাম যে ওদের যে বাবা মা ছিল তারা হঠাৎ করেই বিকানির চলে যায়, এবং এই বিকানির চলে যাওয়ার আগে ওর মানে এই 3টে ছেলে যে ছিল তাদের বাবার হাত থেকে রক্ত নিয়ে ওরা একটা রিচুয়াল করে, এবং এই রিচুয়ালটা করা নিয়ে কিন্তু এই 3 ছেলের বাবা মায়ের সাথে একটা বিবাদ হয়, এবং বিবাদের জন্যই কিন্তু ওনারা বিকানির চলে গেছিলেন। এবং প্রথমে এরা কিন্তু যেতে দিতে চায়নি, তো যাই হোক সেটা নিয়ে একটা ঝামেলা অশান্তি এবং ওরা চলে যায়। তারপরে কিন্তু সেই রিচুয়ালটা ওরা বিভিন্ন রকমভাবে, ওই যে 3টে পুরোহিত আসতো তাদেরকে দিয়ে বিভিন্ন রকমভাবে এই রিচুয়ালটা ওরা করে যাচ্ছিল, এবং এই কাজটা করার জন্য কিন্তু ওই পুরোহিতকে ওরা কিন্তু বেশ ভালো অঙ্কের টাকা দিত। এবারে ওরা যখন এই জিনিসটা করতে থাকে, কিন্তু করতে করতেও দেখে যে যে পরিমাণ টাকা পয়সা ওরা ভেবেছিল ওদের হাতে চলে আসবে রিচুয়ালগুলো করার পরে, সেই পরিমাণ টাকা কিন্তু ওদের হাতে আসছিল না। তো সেই জন্য ওরা আবার অন্য একজন একটা পুরোহিতের সন্ধান পায়, এবং সে কিন্তু আবার মানে রাজস্থান তো দূরের কথা, সেই পুরোহিত ভারতেরই নয়। ওরা ওদের মানে পাড়ার লোকেরা যখন চাপ দিয়েছিল, তো তখন ওরা যেটা জানায় ওদেরকে কিছু মানে ক্রিয়া আদি করতে বলে, এবং সেই ক্রিয়া আদি যেটা করতে বলেছে সেটা কিন্তু ভারতের কোনো পুরোহিত বা এরকম কেউ নয়, ওরা ভিয়েতনামের একজন আর কি এরকম যে কাজকর্ম করে, যিনি দাবি করেন নাকি যে সে যে রিচুয়ালগুলো বলবে সেগুলো যদি কেউ করতে পারে তাহলে নাকি একদম আশানুরূপ ফল পাওয়া যায়। তো তার সাথে আর কি অনলাইনে ওরা যোগাযোগ করে, এবং ভিয়েতনাম থেকে ওই পুরোহিত নাকি বলে দিয়েছিল, মানে সে ভিয়েতনামিরই আর কি, তো সে বলেছিল কিছু জিনিস জোগাড় করতে, এবং জোগাড় করার পরে সেগুলোকে পোড়াতে হবে, এবং সেই জিনিসগুলো যতক্ষণ পুড়বে মানে নিজেদের বাড়ির পুরুষ এবং মহিলা বড়দের আর কি, ছোটদের নয়, তাদেরকেও নাকি ওই জিনিসগুলো যখন পুড়বে তখন হাতে ওই আগুনের তাপটা একটুখানি হাতে রাখতে হবে। এবং এই জিনিসটা ওরা মানে বলেছিল যে ঘরের বিশেষ 2 জায়গাতে করতে হবে, এবং সেই বিশেষ 2 জায়গায় হচ্ছে মানে উনি আর কি দিক নির্দেশ করে দিয়েছিল। তো সেই দিক নির্দেশ মারফত একটা ছিল ওই ওদের ওই বেডরুমে যেখান থেকে ওই ধোঁয়া বেরিয়েছিল, আর একটা হচ্ছিল কিচেনে, এবং এই জিনিসগুলো ওদেরকে টানা 7 দিন মতো করতে বলে। তো এই জিনিসের বশবর্তী হয়ে ওরা এরকম ঘরের ভিতরে জিনিস এর আগেও ওরা একবার করেছিল, কিন্তু সেদিন এতটা বেশি ধোঁয়া হয়নি, কিন্তু এই দিন এই ধোঁয়া বেরিয়ে জিনিসটা পোড়া গন্ধে পাড়ার লোকেরা বুঝতে পেরে যায়। এবং এই কথাগুলো যখন মানে আর কি ওরা শোনে, তো এর মাঝখানে আবার একটা ঘটনাও ঘটে, সেটা হচ্ছে যে এই জিনিসগুলো করতে গিয়ে ওদের ভালো তো কিছু হয়ই না, উল্টে ওরা যে কাজগুলো করতো, বা ওদের বললাম যে একটা সোনার জিনিসের বিজনেস ছিল আর যে জামা কাপড়ের ছিল, তো সেইখানেও এইসব জিনিসের বশবর্তী হয়ে মানে বলে না যে ভালো জিনিস করলে ভালো যেমন হয় তেমনি খারাপ জিনিসের বশবর্তী যদি মানুষ একবার হয়ে যায়, মানুষ যদি একবার দিকভ্রষ্ট হয়ে যায়, তখন কিন্তু মানুষ যে কাজটা ভালো করতে পারে বা ভালো জানে সেটাতেও ভুল হয়ে যায়। তো এই করতে গিয়ে কিন্তু ওদের এক্সিস্টিং যে কাজকর্ম ছিল সেগুলো কিন্তু খুব বাজেভাবে ক্ষতিগ্রস্ত হতে শুরু করে, এবং শুধু ক্ষতিগ্রস্ত হয় তাই নয়, ওদের কিন্তু প্রচুর আর কি ঋণ হয়ে যায়, ঠিকমতো ব্যবসা চলে না, লোকসানে চলে যায়, এইসব অনেক রকমের ঘটনা মাঝখানে মাঝখানে ঘটতে থাকে। ইভেন ওই বাড়ির বউরা এটাও বলেছিল যে তাদের নাকি মানে ওরা যেহেতু খুব বড়লোক ছিল, তো প্রচুর গয়নাগাটিও ছিল, তো সেই আস্তে আস্তে গয়নাগাটিও কিন্তু মানে হাত থেকে একটা একটা করে চলে যেতে থাকে। যেহেতু মানে ওরা সেভাবে এই নিয়ে কারোর সাথে কথা বলতো না, আর মানে ঘরের ভিতরে কি হচ্ছে না সেগুলো তার পাড়ার লোকেদের পক্ষে বোঝা সম্ভব হয় না, তো সেই জন্যই কিন্তু এই বিষয়টা পাড়ার লোকেরাও কেউ বুঝতে পারেনি। কিন্তু ওরা যে মানে একটা ট্রেসে রয়েছে বা কারোর সাথে সেভাবে মেলামেশা করছে না পাড়াতে, যারা এত ভালো লোক ছিল, সেটা কিন্তু পাড়ার লোকেরা বহুদিন থেকেই বুঝতে পেরেছে যে কিছু একটা ব্যাপার ওদের মধ্যে চলছে।
তো তখন ওরা আর কি খুবই আর কি ব্যাপারটায় ভেঙে পড়ে এগুলো বলতে বলতে। এবং অদ্ভুত বিষয় হচ্ছে যে পাড়ার লোকের এগুলো শুনে বলে যে তোমরা কি করছো এগুলো, এরকম করে যদি মানুষের মানে এতই ভালো হতো তাহলে সবাই এই পথেই চলতো, সবাই এগুলোই করতো, আর কেউ কাজকর্মই করতো না। তো যেটা জানতে পারে যে সব কিছু মিলিয়ে ওদের ওদের প্রায় কোটি টাকার মতো লোকসান হয়ে গেছিল ওই ফ্যামিলিটার। এবং পরবর্তী সময়ে নাকি এটাও জানা গেছিল ওরা যার সাথে যোগাযোগ করেছিল মানে সেও অ্যাকচুয়ালি ফ্রড, সেও অ্যাকচুয়ালি এগুলো মানে এগুলো অ্যাকচুয়ালি তো এক্সিস্ট করেই না। আর এরাও কিন্তু শুধুমাত্র টাকা ইনকামের জন্য, যাতে ক্লায়েন্টদের থেকে টাকা পাওয়া যায় তার জন্য কিন্তু ওরা ওরা একটা এরকম স্ক্যাম মতো করে রেখে দিয়েছিল। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে দেখুন, এরপরে কিন্তু ওই ফ্যামিলিটা এসব বন্ধ করে দেয় এবং ওদের ব্যবসায় অনেক ক্ষতি টতি হয়, সেগুলো নিয়ে ওরা অনেক মানে সেটা নিয়ে ওদের আর কি অনেক ভোগান্তি থাকে। এবং তারপরে হঠাৎ করেই কিন্তু ওই ফ্যামিলিটা ওই সুন্দর অত সুন্দর বাড়িটা ওরা সেখান থেকে পুরো ফ্যামিলি শিফট করে পাশে ওদের যে ভাই যে বাড়ি করেছিল আর এক ভাই, সেইখানে ওরা শিফট করে যায়। এবং অদ্ভুত বিষয় হচ্ছে যে ওরা তারপরে সুন্দর বাড়িটাকে কিন্তু ভাড়া দিয়ে দেয়। কিন্তু সমস্যা যেটা হয়, যেটার উপর লিখেছি মেলে, যে ওই বাড়িতে মানে এমনিতে পাড়ার লোকেরা কিন্তু কিছু বুঝতে পারেনি যে বাড়িতে কোনো ঘটনা ঘটতো বা কিছু, কিন্তু ওই বাড়িতে কোনো ভাড়াটিয়াই মানে বড় বাড়ি তো হয়তো 2-3টে ভাড়াটেকে ওরা ভাড়া দিত বাড়িটা, এবং খুব রিজনেবল প্রাইসে দিত। তারপরেও ওই বাড়িতে 5-6 মাসের বেশি ভাড়া টিকত না। এবং যারাই ওখানে ভাড়া আসতো তারা নাকি অভিযোগ করেছিল যে ওই বাড়ি থেকে নাকি ঘর থেকে পোড়া পোড়া গন্ধ বেরোয়, মানে কোথাও কোনো আগুন জ্বলছে না, কিছু পোড়েনি, তার সত্ত্বেও নাকি গন্ধ বেরোতো। বা ঘরের ভিতর দিয়ে ওদের মনে হতো যে যারা ধরুন একতলায় থাকছে তাদের মনে হতো দোতলায় কেউ খুব লাফালাফি করছে, বা মানে যে দোতলায় থাকতো তার মতো 3তলায় কেউ লাফালাফি করছে, কিন্তু আদৌ দেখা যেত এরকম কিছুই হচ্ছে না। তো এইরকম নাকি বিভিন্ন অস্বাভাবিক জিনিসপত্র হওয়া ওই বাড়িতে শুরু হয়। এবং 6-7 মাসের বেশি কেউ ওই বাড়িতে ভাড়া থাকতে পারেনি। ইভেন যারা ওই বাড়িতে থাকতো তারাও কিন্তু মানে ঠিক মতো কারণটা বলেনি যে কেন ওরা বাড়িটা ছেড়ে দিয়েছিল। বাট বাড়িটা কিন্তু অদ্ভুত রকমভাবে নাকি হন্টেড হয়ে গেছিল, যদিও পাড়ার লোকেরা বাইরে থেকে কিছু বুঝতে পারতো না। কিন্তু ভাড়াও ওই বাড়িতে টিকে পরবর্তী সময় নাকি অনেক বছর পরে ওই বাড়িতে ওরা তারপরে ভাড়া বন্ধ করে দেওয়া, এবং 4-5 বছর বাড়িটা এমনি পড়ে থাকে। তারপরে নাকি বাড়িটা একজনকে বিক্রি করে দেয় এবং তারপরে ওরাও নাকি ওখান থেকে অন্য জায়গায় অন্য সিটিতে আর কি চলে যায়। বাট অ্যাকচুয়ালি কি মানে কি ভৌতিক বিষয় ঘটতো, মানে এরকম অনেক রকম ভাড়াটেগুলো অভিযোগ করতো যে অনেক রকমের নাকি আওয়াজ হতো বাড়িতে, ঘরের মধ্যে কেউ না থাকলেও অন্য ঘর থেকে অদ্ভুত অদ্ভুত আওয়াজ আসতো। কিন্তু এগুলো যে এক্স্যাক্ট কেন হতো, কি জন্য হতো, এবং সবকিছুই কিন্তু শুরু হয়েছিল ওই রিচুয়ালগুলো করার পর থেকে। তো সেটা আজও ওরা স্পষ্ট করে বলেনি যে কেন এরকম হতো বা কি হতো। তো এটাই ছিল আজকের ঘটনা। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই কিন্তু ভিডিওগুলো একটু ফেসবুক হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে দিন। ভালো থাকবেন, দেখা হবে আবার পরবর্তী এপিসোডে। নমস্কার।